বন্ধুরা, এখনও যারা যারা নীল দরওয়াজা গল্পের পার্ট 1 দেখেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নীল দরওয়াজা গল্পের পার্ট 1 দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিন। আরিফের চিৎকার ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেল। নীল দরজার চারপাশে আবার নীরব হয়ে পড়ল, যেন কিছু হয়নি। তানবীর হাঁটতে লাগলো ক্যাম্পাসের গেটের দিকে, কিন্তু চারপাশে কিছু যেন বদলে গেছে। দেওয়ালে ঝোলানো নোটিশ বোর্ডে তার নিজের ছবি, আর সেখানে লেখা আছে, হারিয়ে গেছে তানবীর আহমেদ, শিক্ষার্থী। শেষ দেখা গিয়েছিল গত সপ্তাহে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। গত সপ্তাহে সে তো মনে করছিল সব কিছু কয়েক মিনিট আগে হয়েছে। হঠাৎ সামনে দিয়ে এক দারোয়ান চলে গেল, কিন্তু তানবীর যতবার ডাকলো দারোয়ান তার দিকে ফিরলই না। তখনই বুঝলো তার কণ্ঠ কেউ শুনতে পাচ্ছে না, কেউ তাকে দেখতে পাচ্ছে না। দূরে নীল দরজার দিকে তাকাতেই ভিতর থেকে কাছের মতো ঠান্ডা চোখ দুটি তাকে দেখছে। সে মেয়েটি আরেকবার হাত ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার আরিফও অস্বচ্ছ ছায়ার মতো। মেয়েটি ঠোঁট নড়ল, তুমি তো বের হয়ে গেছো, কিন্তু এই জায়গা ছাড়তে পারবে না। তানবীর চারপাশে তাকিয়ে দেখলো পুরো ক্যাম্পাস যেন এক অদৃশ্য কুয়াশার মতো ডুবে গেছে। সে বুঝলো বাইরে বেরিয়ে এলেও সে আসলে এখনও সেই ঘরের অংশ, যে ঘরে একবার ঢোকা মানে ফেরার পথ নেই। শেষবারের মতো নীল দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, আর তানবীর অনুভব করলো তার ছায়া মাটিতে নেই। তানবীর এখন বুঝতে পেরেছে সে এই ক্যাম্পাসে বন্দি, কিন্তু এক অদ্ভুত স্তরে। সেখানে সময় আর বাস্তবতার নিয়ম কাজ করে না। দিনে সে মুক্তভাবে হাঁটতে পারে, কিন্তু রাত হলেই তার পা অদৃশ্য টেনে নিয়ে যায় নীল দরজার দিকে। এক রাতে বৃষ্টির মধ্যে সে শুনল আরিফের ক্ষীণ গলা, তানবীর আমাকে বাঁচা। শব্দটা নীল দরজার ভিতর থেকে আসছে। তানবীরের মনে হলো সে যদি আবার ভেতরে যায় হয়তো আরিফকে বের করতে পারবে, কিন্তু দরজার তালা এখন বদলে গেছে। নীল নয়, লাল রঙের মরচে ধরা লোহার তালা। দারোয়ান রহিম মিয়া হঠাৎ পাশে এসে বলল, তুমি ভেতরে ঢুকলে ফেরার উপায় থাকবে না। তানবীর তার দিকে ফিরতেই দেখল রহিম মিয়ার চোখ সম্পূর্ণ সাদা, আর ঠোঁটে ফাঁকা হাসি। আমি এক সময় ছিলাম তোর মতো, দরজা খুলতে গিয়ে বন্দি হয়েছি, এখন আমি পাহারা দেই। ঠিক তখনই দরজার পিছন থেকে ভারী আওয়াজ। মনে হলো ভেতরে আরও একটা দরজা আছে। রহিম মিয়া ফিস করে বলল, ওটা খুললে তুই শুধু এই ঘরের নয়, পুরো বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্য এক জগতে চলে যাবি। তানবীর ধীরে ধীরে বুঝতে পারলো নীল দরজাটা আসল ভয়ের শুরু নয়, এর পিছনে আছে আরেকটা রহস্য, যেটা কেউ কখনো বাঁচার সুযোগ পায়নি বলে জানতে পারেনি। তানবীরের বুকের ভিতর ধুকপুক ধ্বনি বেরিয়ে গেল। নীল দরজা এবার নিজে থেকেই কেঁপে উঠল। ভিতরে অন্ধকারে কোথাও লালচে আভা জ্বলজ্বল করছে। মনে হচ্ছে ওটাই সেই দ্বিতীয় দরজা। সে সাহস করে ভিতরে ঢুকলো। ঘরের গন্ধ আগের চেয়ে অনেক বেশি পচা। বাতাসে একটা ধাতব স্বাদ। আরিফের ক্ষীণ কণ্ঠ শোনা যাচ্ছে, আমায় বের কর তাড়াতাড়ি। তানবীর এগিয়ে গেল। ঘরের এক কোণে মরচে ধরা লাল দরজা, যেটার ওপর বড় বড় অক্ষরে লেখা, এখান থেকে ফেরার পথ নেই। সে দরজা ছুঁতেই চারপাশের দেওয়াল কেঁপে উঠল, আর মাঝে ফেটে গেল। ফাটলের ভিতর থেকে কালো ধোঁয়ার মতো হাত বেরিয়ে তার পা ঝাপটে ধরল। এক পলকের মধ্যে সে দরজার ভেতরে টেনে নেওয়া হলো। চোখ খুলে দেখল সে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই। চারপাশে অসীম অন্ধকার। মাঝে মাঝে শূন্যে ভাসমান দরজাগুলো দেখা যাচ্ছে। প্রতিটি দরজার ভেতরে কেউ না কেউ চিৎকার করছে। একটা দরজার ভেতরেই আরিফ, কিন্তু তার মুখ নেই, শুধু এক বিরাট কালো গহ্বর। মেয়েটির ফিসফিসে গলা আবার শোনা গেল, এটা সেই জায়গা যেখানে হারিয়ে যাওয়া সব আত্মা বন্দি থাকে। তুমি একা নও, কিন্তু এখানে থেকে বেরানোর উপায় নেই। তানবীর বুঝলো সে এক চক্রে আটকে গেছে। প্রতিটি বন্দি আত্মাকে মুক্তি দিতে হলে তার বদলে নতুন কাউকে আনতে হবে। তার চোখ অন্ধকারে, আর সে দেখতে পেল দূরে দাঁড়িয়ে আছে রহিম মিয়া। কিন্তু এবার সে আর দারোয়ান নয়, বরং এই জগতের এক অংশ, এক রক্ষক। রহিম মিয়া
ঠান্ডা কণ্ঠে বলল, স্বাগতম, এখন তুই পাহারা দিবি।